আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি মজা করে বড়ি ভুনা কিংবা বড়ি ভাজার রেসিপি। যারা বড়ি খেতে একদম পছন্দ করেন না, তারাও যদি এই রেসিপি ফলো করে বাসায় বড়ি রান্না করেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে বড়ি ভাজা করলে কেউ অপছন্দ করবে না খেতে। তো চলুন দেখে নিই এই বড়ি ভাজা রান্না করতে কি কি লাগছে। আমি এখানে 1.5 কেজি বড়ি নিয়েছি। বড়িটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করা ছিল। তারপর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে আবারও আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর যে মোটা অংশটা বড়ি, সেই মোটা অংশটাই এখানে নিয়েছি 1.5 কেজি। তো ঠিক এরকম করে টুকরোগুলো করলে ভালো হয়, ছোট করে করলে। তারপর আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 7-8টি এলাচ, 3টি তেজপাতা 2 টুকরো করে, 4-5 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। তারপরে এখানে আমি মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ যদি দরকার হয় পরে আবার অ্যাড করব। তো এখন এই সবগুলো মশলা এই বড়ির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে বড়ির সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বড়ির সাথে কিন্তু মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপর হাতটা ধুয়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি 6 গ্লাস। এরকম গ্লাস দিয়ে আমি এখানে 6 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর একটা হাতার সাহায্যে একটু নেড়ে তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় আমি ফুল আঁচে রেখে তারপর বসিয়ে দিচ্ছি। আর ডাকনা ছাড়াই কিন্তু আমি প্রথমে চুলায় অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আর ডাকনা ছাড়াই রান্নাটা করতে হবে, কারণ পুরিতে কিন্তু একটা গন্ধ থাকে প্রথম অবস্থায়, তাই ডাকনা দেওয়া যাবে না। তো কিছুক্ষণ পর যখন এরকম বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডাকনা ছাড়াই রান্না করব প্রায় 30 মিনিটের মতো। প্রায় 30 মিনিট পর এই যে দেখুন বড়িটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি। আমি নেড়ে দিচ্ছি। তো আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। এভাবে আমি একবার 40 থেকে 50 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর তেলটা বেশি এসেছে, তো আমি এভাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 40 মিনিট রান্না করেছি। আর বলক আসার পর 40 মিনিট রান্না করেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলাটা বন্ধ করে। এইভাবে আমি একদিন 3 বেলা জাল করে নিব। তো একদিন 3 বেলা জাল করে নিলে কিন্তু বুড়ির যে গন্ধটা সেই গন্ধটা দূর হয়ে যায়। প্রায় একদিন পর আমি সকালে একবার জাল করে দুপুরবেলা এই রান্নাটা করছি। মোট 4 বার জাল হয়েছিল এই বুড়িটা। তো 4 বারে কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জাল হয়েছে। তো এখন আমি আরও 30 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা আমি এখনো ফুল আঁচে রেখেছি। আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা বসে গিয়েছিল, চর্বিটা দেখেই বুঝতে পেরেছিলেন। তো এখন চর্বিটা গলে বলক চলে এসেছে। এখন আমি অপেক্ষা করছি ঢাকনাটা দিয়ে, ঝোলটা একদম কমে আসা পর্যন্ত আর তেলটা বেশি আসা পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিট পর এই যে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও বেশি এসেছে। এই পর্যায়ে আমি এখন বাগার দিব। তো এইভাবে কিন্তু রান্নাটা করলে বুড়ির যে গন্ধটা, সেই গন্ধটা একদমই চলে যায়। ঠিক এইভাবে আপনারা অবশ্যই জাল করে নেবেন পুরো একদিন, তারপর বাগার দিবেন। তো আমি বাগারের জন্য কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর 4 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করলে অনেক বেশি ভালো লাগে খেতে, ভুড়ি কিংবা গরুর মাংস বলেন। তো এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে, আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে 6টা শুকনা মরিচ গুঁড়া ফেলে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই শুকনা মরিচটা একটু কেটে টুকরো করেও দিতে পারেন, আমি আস্তই দিলাম। তো শুকনা মরিচটা একটু পরে দিবেন, প্রথম অবস্থায় দিলে কিন্তু কালো হয়ে যাবে। তাই পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিবেন। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন ঠিক এইরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন যে আমি রান্না করে রেখেছি বুড়িটা এখন দিয়ে দিচ্ছি।
এই বাগারটা কিন্তু বুড়ির যে প্যান মানে হাঁড়িটা সেই হাঁড়িতে দিবেন না, আপনারা মানে বুড়ির রান্না করা বুড়িটা এই বাগারে দিয়ে দিতে হবে। তারপর এখন আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, ফুল আঁচে রেখে রান্না করছি। আর বুড়িতে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তাই কিন্তু আমি মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম প্রথমে। তো এই পর্যায়ে কিন্তু প্রায় আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা ছাড়াই আমি এই বুড়িটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। তো আমি বুড়িটা একটু চেক করে নিয়েছিলাম, লবণটা কম হয়েছিল, তাই লবণ অ্যাড করে দিচ্ছি এখানে। তো এখন আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে বুড়িটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বুড়িটা যাতে কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার যে ঘ্রাণটা বা বুড়ির যে স্বাদটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে বুড়িটা যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা অনেকে হয়তো মচমচে করে বুড়ি ভাজা করে খান, কিন্তু মচমচে না করে ঠিক এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তো বুড়ি ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চুলা থেকে প্যানটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন প্যানটা নামানোর পর তো বুড়িটা এই অবস্থায় নামালে বুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে, মানে বেশি মচমচে করলে কিন্তু খেতে ভালো লাগে না, ভিতরে যে জুসি ভাবটা সেটা চলে যায়। তো এখন যেভাবে আমি রান্নাটা করেছি ভিতরে যে জুসি ভাবটা সেটাও রয়ে গিয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। একদিন 3 বেলা জাল করার পর পরের দিন সকালেও একবার জাল করা হয়েছে, মোট 4 বার জাল করা হয়েছে, তারপর কিন্তু এই বাগারটা দেওয়া হয়েছে। আর এইভাবে আপনারা কিন্তু বুড়িটা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। বুড়ির যে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা একদম গায়েব হয়ে যায়। চেষ্টা করেছি বুড়ি বোনার সবচেয়ে বেশি মজার যে রেসিপিটি সেটাই আপনাদের সাথে শেয়ার করার। আমি সবসময় এইভাবে রান্না করি আর এইভাবেই কিন্তু বুড়ি বোনাটা আমার অনেক বেশি পছন্দের। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।